সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ডক্টর লুবনা মারিয়াম, একজন ক্যান্সার বিশেষজ্ঞ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দ্য ক্যান্সার কানেক্ট পডকাস্ট অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় ক্যান্সারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, রেডিয়েশন থেরাপি। রেডিয়েশন থেরাপি নিয়ে মানুষের মনে আছে অনেক ভয়, বিভ্রান্তি। এই রেডিয়েশন থেরাপি নিয়েই আমরা খুব সহজ ভাষায় আলোচনা করতে চাই মানুষের ভয় দূর করার জন্য। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন বাংলাদেশের প্রখ্যাত অনকোলজিস্ট অধ্যাপক ডাক্তার মোখলেছুদ্দিন স্যার। স্যার বাংলাদেশে অনেক অনকোলজিস্টদের স্যার। স্যার বর্তমানে কর্মরত আছেন সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজে এবং ক্যান্সার সেন্টার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ডক্টর লুবনা মরিয়ম, অ্যাসোসিয়েট প্রফেসর অফ অনকোলজি। ধন্যবাদ দিচ্ছি ক্যান্সার কানেক্ট ফাউন্ডেশন অথরিটিকে এই পডকাস্ট অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং এই প্ল্যাটফর্মে আমাকে ২-৪টে কথা বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য স্যার ধন্যবাদ। স্যার আমরা একটু আলোচনায় যাই। আমরা জানি যে রেডিয়েশন নিয়ে মানুষের মনে অনেক ভুল ধারণা আছে। আমরা এসব ভুল ধারণাগুলো ভাঙতে চাই। যেমন ১ম এ আমি শুরু করতে চাই যে রেডিয়েশনটা আসলে কী? রেডিয়েশন এক্স-রে অনেকেই বলে এক্স-রে। আসলে কি এটা এক্স-রে? বা এই এক্স-রে দিয়ে তো আমরা রোগ নির্ণয় করি। এক্স-রে করি বুকের রোগ ধরার জন্য। এই এক্স-রে দিয়ে কীভাবে আমরা আসলে ক্যান্সার মারি? ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে রেডিয়েশন থেরাপি অর্থাৎ থেরাপি বলতে চিকিৎসা বোঝায়, রেডিয়েশন দিয়ে যে চিকিৎসা সেটাই রেডিয়েশন থেরাপি। এখন রেডিয়েশনটা হলো শক্তি। শক্তি আসলে যে চিকিৎসা সেটা এনার্জি বা শক্তি আমাদের শরীরের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। সেই শক্তিগুলোই কিন্তু টিউমার সেলকে মারে। আবার শরীরের বিভিন্ন অর্গানে যখন এক্স-রে করি তখন প্রপোর্শনেটলি তারা কিছু নিয়ম মেনে চলে। তার পরিপ্রেক্ষিতে ইমেজ দেয়। তার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি শরীরে কোনো অসুখ আছে কি নাই। তো এই শক্তিটাই আসলে বিভিন্নভাবে আমরা শরীরে প্রয়োগ করে থাকি। তো যদি কমনলি যদি বলে থাকি এক্স এবং গামা রে, যেটা সাধারণত আমরা শুনে থাকি। এক্স-রে সেটা একটা এনার্জি। তবে এই এনার্জিগুলো স্টেবল থাকলে সেটা কিন্তু রেডিয়েশন না। যখন এটা মোশনে থাকে, মুভমেন্টে থাকে, দেন দিস ইজ কল্ড রেডিয়েশন। দ্যাট ইজ ইমিটেড অর প্রপাগেটেড এনার্জি থ্রু মিডিয়াম অর স্পেস ইজ কল্ড রেডিয়েশন। এখন এক্স-রে যেটা বুঝে থাকি সেটা হলো গামা রের সাথে কনফিউশন হয়। এক্স-রেটা হলো যে তার উৎপত্তিটা হলো আমাদের শরীরে যে অ্যাটম আছে, অ্যাটমের বাইরে থেকে এর নিউক্লিয়াসের বাইরে থেকে। আর গামা রে যেটা সেটা নিউক্লিয়াসের ভিতর থেকে তার উৎপত্তি, ওখান থেকে বের হয়ে আসে। অরিজিন ডিফারেন্ট বাট একইভাবে তারা কাজ করে থাকে। এখন এক্স-রে দিয়ে যেটা বললেন যে এক্স-রেও করা হয়, আবার ট্রিটমেন্টও দেওয়া হয়। ঠিকই আছে, সে এক্স-রেগুলো বিভিন্ন এনার্জেটিক রেঞ্জের হয়ে থাকে। একটু বোঝানোর জন্য যদি বলে থাকি যে এনার্জেটিক বলতে কী বুঝি? যেমন আমি ২-৩টা পা ফেলে স্টেপ দেওয়ার পরে একটা দেয়াল সামনে পড়লো। আমি একটু হোঁচট খেলাম কিন্তু ব্যথা পেলাম না। কিন্তু ৫০০ কিলোমিটার স্পিডে দৌড়ে আসে ওই ওয়াল যদি সামনে পড়ে তাহলে কিন্তু আমি অনেক ভেঙেচুরে অনেক কিছু হয়ে যাবে। এখন হাই এনার্জেটিক এক্সরে যেটা আমরা ট্রিটমেন্ট পারপাসে ব্যবহার করি, সেগুলো ওই পেনিট্রেটিং ক্যাপাসিটি সম্পন্ন রেডিয়েশন। বাট এক্সরে ২ টাই, একটা লো এনার্জেটিক, একটা হাই এনার্জেটিক। লো এনার্জেটিকটা সাধারণত ডায়াগনস্টিক পারপাসে ইউজ করে। কারণ তারা বোঝার জন্য একটু আসলে ভেঙেই বলি। তারা শরীরের ভিতরে যে শক্তি ডিপোজিট করে, তারা কিছু নিয়ম মেনে ডিপোজিট করে। অ্যাটমিক নাম্বার আমরা যে যেগুলো বলে থাকি পারমাণবিক সংখ্যা, নাম্বার বেশি হলে পরে এনার্জি ডিপোজিট বেশি হয়, কম হলে কম হয়। যদি আমরা বুকের এক্স-রে কথাই বলি, ওখানে কোমরের হাড্ডি পাঁজরের হাড্ডিগুলো আছে তাদের অ্যাটমিক নাম্বার বেশি। লাং তো মাংসের চেয়েও হালকা, ওখানে মেইনলি বাতাসই থাকে। ওখানে ওইগুলো কালো আসে, রিবগুলো সাদা, সাদা আসে। আবার মাঝখানে যদি যখন টিউমার হয় তো ওখানে ওখানকার অ্যাটমিক নাম্বারের সংখ্যা বেড়ে যায়। তখন ওখানে আবার এনার্জি ডিপোজিট করে, যে বেশি এনার্জি ডিপোজিট করে তখন সুন্দর একটা ইমেজ পাই। কাজেই ডায়াগনস্টিক পারপাসে এইভাবে আমরা বুঝতে পারি যে টিউমার আছে কি নাই। কিন্তু ট্রিটমেন্ট পারপাসে যেটা সেটা ব্যবহার করতে সেটা হাই এনার্জেটিক এক্স-রে, সেটা এক্স-রেই মেইনলি। তবে সেটা হলো যেমন আগে কনভেনশনাল এক্স-রে দিয়ে আমরা এক্স-রে করি, তারপরে লো ভোল্টেজ এক্স-রে দিয়ে আমরা ট্রিটমেন্ট করতাম। এখন হাই ভোল্টেজ যেগুলির যে লিনিয়ার অ্যাক্সেলারেটর সবগুলোই কিন্তু ওই হাই ভোল্টেজ এক্স-রে মেশিন।
ওখান থেকে এক্সরে বের হয়, যেটা ক্যান্সারের জন্য ট্রিটমেন্টে ব্যবহার করে থাকি। এটা স্কিনকে স্পেয়ার করে টিউমারে গিয়ে ডিপোজিট হয়, যার ফলে নর্মাল স্কিনকে আমরা স্পেয়ার করতে পারি। মেইনলি যেখানে আমাদের টার্গেট, ওখানে এনার্জিটা বিভিন্ন টেকনিকের মাধ্যমে ওখানে ডিপোজিট করতে পারি। আচ্ছা, একটু যদি আমরা জানতে যে হুম, তার মানে হচ্ছে এক্স-রে দিয়ে আমরা রোগ নির্ণয় করতে পারি, কিন্তু সেটা খুবই অল্প এনার্জি। আর যে এনার্জিটা অনেক বেশি, যেটা আপনি বলেছেন যে অনেক বেশি পাওয়ারে যদি কেউ হুম, দৌড়ে আসে দেয়ালটাকে আঘাত করতে পারবে। ওই দেয়ালটাকে যদি আমরা একটু ক্যান্সার সেল মনে করি, হুম, তাহলে বেশি পাওয়ারের এক্স-রে যদি আসে তাহলে ক্যান্সার সেলটাকে ধ্বংস করে ফেলতে পারবে। যদি সহজ ভাষায় আমরা এটা বলি। হুম, আর এই যে কোষের কথা আমরা বলছি, জি। কোষের কোন জিনিসটা ধ্বংস করলে ক্যান্সার সেলটা মরে যাবে? আমরা যদি এটা একটু জানতে পারতাম। আসলে কোষের মধ্যে তো অনেক কিছুই থাকে, নিউক্লিয়াস থাকে, তারপরে সাইটোপ্লাজম থাকে, মেমব্রেন থাকে। ওখানে ডিএনএ যেটা আছে সেটা আসলে রেডিয়েশনের টার্গেটটা হলো ডিএনএ। ওখানে গিয়ে সাধারণত এরা কাজ করে থাকে। যখন এক্স-রে দিয়ে হুম, কিছু সেল ধ্বংস হয়, আবার সেটা রিপেয়ারও হয়ে যায়। তার মানে আমাদের বডিতে আ ক্ষমতা আছে যে আচ্ছা। কোনো সেল নষ্ট হয়ে গেলে আবার সেটাকে রিপেয়ার করার। কিন্তু ক্যান্সার সেল কি রিপেয়ার করতে পারছে না? আমরা সাধারণত আরেকটু যদি ভেঙে বলি, যে একটু এক্সপ্লেন করি, সেটা হলো আমরা যেমন ৫ সপ্তাহ ৬ সপ্তাহ ব্যাপী যে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছি এক্স-রে মেশিনে, হাই এনার্জেটিক এক্স-রে মেশিনে, আমাদের নরমাল টিস্যু কিন্তু রেডিয়েশন পাচ্ছে। ওদের রিজেনারেটিং বা ওগুলো রিপেয়ার করার ক্ষমতা পুরোপুরি থাকে, যে কারণে ওরা রিজেনারেট করে ফেলে ২৪ ঘন্টার আগেই। কিন্তু ক্যান্সার সেলের ওই রিজেনারেটিং বা রিপেয়ার করার ক্যাপাসিটিটা থাকে না, যে কারণে ডিফারেনশিয়ালি দেখা যায় নরমাল টিস্যু ঠিকই আছে, টিউমার যেটা সেটা আস্তে মরে যাচ্ছে, মরে যাচ্ছে, মরে যাচ্ছে, মরে যাচ্ছে, আস্তে, আস্তে মিলিয়ে যাচ্ছে। এই টেকনিকটা আমরা সাধারণত এখানে এপ্লাই করে থাকি। কিছু প্রশ্ন যেটা আমরা হুম, রোগীর পার্সপেক্টিভ থেকে আমি বলতে চাচ্ছি যে রোগীরা মনে করে রেডিয়েশন থেরাপি দিলে কেউ রুমে যাচ্ছে, রুমটা এত বড়, দরজাগুলো অনেক মোটা মোটা থাকে, আসলে কেন এত ভীতিকর একটা পরিস্থিতি থাকে? রোগীটা একা যাচ্ছে, সাথে কেউ যেতেও পারে না, রোগীরা তো অনেক ভয় পায়। কেন এত বেশি প্রোটেকশনের দরকার হয় রেডিয়েশন মেশিনে? বললাম যে হাই এনার্জেটিক রেডিয়েশন, এগুলো পেনিট্রেটিং ক্যাপাসিটি অনেক বেশি থাকে। যে কারণে নরমাল ওয়ালের মতো করে থিকনেস করে করলে হবে না। কারণ নাহলে পাবলিক বাইরে যারা আশেপাশে মুভ করবে তারা রেডিয়েশন পাবে। অর্থাৎ জনগণকে সেভ করার সেভ জন্য করার জন্যে আমাদের ওয়ালগুলো অনেক বেশি থিক করতে হয়, দরজাটা অনেক থিক করতে হয়, যাতে করে এটা বাইরে বাইরে না যারা যেতে পারে। অবস্থান করছে তাদের কোনো ক্ষতি না করতে পারে। তাহলে কি প্রশ্ন এটা থাকে না যে যেই পেশেন্ট যিনি যাচ্ছেন উনিও তো রেডিয়েশন পাচ্ছে, তাহলে ওনার কি কোনো ক্ষতি করছে না? ক্ষতি, উনি একটা দুরারোগ্য অসুখে আক্রান্ত হয়েছেন। আমরা চেষ্টা করি নরমাল টিস্যুকে সেভ করার জন্যে, যে টার্গেটেড রয়েতে, অর্থাৎ ওই জায়গাটাতে রেডিয়েশনটা যাবে, অন্যান্য জায়গা থেকে রেডিয়েশনের হাত থেকে অব্যাহতি পাবে। তারপরে স্ক্যাটার রেডিয়েশন সামান্য কিছু যায়, কিন্তু নরমাল টিস্যু সেটা রিজেনারেট করতে পারে। কিন্তু হাই ডোজের রেডিয়েশন যেটা, সেটাকে তারা স্বাভাবিক শরীরকে কোনো রকম ক্ষতি করছে না। সেইটা হলো টার্গেটটা, যেখানে আমাদের ওই ফিক্স করা থাকে রেডিয়েশনগুলো অন্যদিকে ওইভাবে যায় না। ওই ফিক্সড টার্গেটের দিকে ধাবিত হয়, যেখানে ওখানে শুধুমাত্র ক্ষতি করে, যেটা আমরা করতে চাচ্ছি। অর্থাৎ টিউমার এটা মিলাতে চাচ্ছি সেই জায়গায়, অন্য জায়গায় না। তার মানে রেডিয়েশন মেশিন জানে যে কোথায় তাকে থেরাপি দিতে হবে। জি। এই যে মেশিন তো আসলে স্যার এটা কোনো তার কোনো নলেজ নেই। এই নলেজটা সে কোথায় পায় যে সে ঘুরে, ঘুরে চিকিৎসা দিচ্ছে, দেওয়ার পরে ক্যান্সার সেলটা মরে যাচ্ছে। কিন্তু ক্যান্সার সেলটা যে কোথায় আছে সে কিভাবে জানবে মেশিন? সে তো আগেই যে ইনভেস্টিগেশন করে তো জানা থাকে। তারপরে যখন ট্রিটমেন্ট দেব, তখন তো আমরা ইমেজিং করি। সিটি ইমেজিং করা, পরে ইমেজটা দিয়ে নিয়ে, তারপরে কম্পিউটারে নিয়ে ওগুলো একটা ওই 3D শেপের একটা ইমেজ তৈরি করা হয়। তারপরে ওইটাকে টার্গেট করে আমরা বিভিন্নভাবে নরমাল টিস্যুকে স্পেয়ার করে নিয়ে ওইখানে রেডিয়েশনটা সেন্ড করার চেষ্টা করি। অর্থাৎ আমি যদি একটু জাস্ট বলি, হুম, আমাদের অনকোলজিস্ট যারা আছেন, জি, রেডিয়েশন অনকোলজিস্ট, তারা মূলত নির্ধারণ করে যে কোথায় থেরাপিটা দিতে হবে। হুম, কারণ রোগটা কোথায় আছে মেশিন জানবে না, কিন্তু হুম, ডক্টর জানবে। জানবে। সো ডক্টর একটা স্ক্যান করবে, স্ক্যান করে তার মধ্যে ক্যান্সারের হুম, অংশটা দেখা যাবে এবং সে প্ল্যান করবে যে কোথায় আসলে ক্যান্সার সেলটা আছে, কোথায় মেশিন তাকে থেরাপিটা দেবে। সেটাকে বলি আমরা তাহলে প্ল্যানিং সিটি স্ক্যান। এবং জি, সেটা মনে হয় আমাদের ট্রিটমেন্ট সিটি স্ক্যানের থেকে কিছুটা আলাদা। আলাদা। জি। স্যার ওখানে অনেক একটা টিম থাকে, শুধু ডক্টরই না,
ওখানে থাকবেন ফিজিসিস্ট, ডোসিমেট্রিস্ট, টেকনোলজিস্ট, এদের সংমিশ্রণে ওই টিমটা আসলে গঠিত, যেটা এই কাজটা করে থাকে। একদম ঠিক স্যার, কারণ এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি একটা অ্যাক্টিভিটি। এবং যদি আমি একজন অনকোলজিস্ট হিসেবে খুব ভালো একটা প্ল্যানিং করলাম, যে তার টার্গেটটা খুব সুন্দর করে ঠিক করলাম, কিন্তু যদি আমার ফিজিসিস্ট ভালো প্ল্যানিং না করে, যদি আমরা টেকনোলজিস্ট যদি প্রতিদিন তাকে শোয়াতে ঠিক মতো না পারে, সেক্ষেত্রে তো আসলে চিকিৎসাটা ঠিক হবে না। হবে না। সো আমাদের সবাইকে আসলে খুব পার্টিকুলারলি ট্রিটমেন্ট দিতে হবে, অনকোলজিস্ট, ফিজিসিস্ট এবং টেকনোলজিস্ট সবাইকেই আমাদের কম্বাইন্ড এফোর্ট দিয়ে একটা কোয়ালিটি অফ ট্রিটমেন্ট যেতে হবে। স্যার, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিলাম, আমরা ফিরে আসব একটু বিরতির পরে। শুধু দর্শক, আপনারা কোথাও যাবেন না, আমাদের রেডিয়েশন থেরাপি নিয়ে আমরা আলোচনা করছিলাম, ডক্টর লুবনা আছি আপনার সাথে। একটা ছোট বিরতির পরে আবার ফিরে আসবো। প্রিয় দর্শক, ফিরে আসলাম ছোট্ট বিরতির পরে দ্য ক্যান্সার কানেক্ট পডকাস্ট অনুষ্ঠানে। আমি ডক্টর লুবনা মরিয়ম আছি। আজকে আমাদের আলোচনার বিষয় রেডিয়েশন থেরাপি। আমার সাথে আছেন প্রফেসর মুখলিসউদ্দিন স্যার। আমরা আলোচনার খুব ইম্পর্ট্যান্ট একটা অংশে ছিলাম। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের যে রেডিয়েশন মেশিনের কথা বলছি, পেশেন্ট যখন থেরাপি চলতে থাকে, অনেক দিন চলে, রোগীদের দেখা যায় যে এটা একটা শারীরিক মানসিক দুটো একটা ইফেক্ট পড়ে। যত না শারীরিকভাবে, তার থেকে মনের একটা পরিশ্রম, যে এতদিন তাকে হাসপাতালে আসতে হবে। কারণ হাসপাতাল মানে কিন্তু আমাদের জন্য একটা ভীতিকর অবস্থা। তো কেন আমরা রেডিয়েশনটা একদিনেই, এত না, পাওয়ারফুল একটা চিকিৎসা, কিন্তু একদিনে আমরা শেষ করতে পারছি না কেন? এটা আসলে অনেক পেশেন্ট রিয়েলি সাফার করে, বিশেষ করে দূর থেকে যারা আসে, কারো তো এখানে বাসাও থাকে না, তাদের অনেক কষ্ট হয়। কিন্তু তারপরেও বলতে হয় যে আমরা যে রেডিয়েশনটা দেই ফ্র্যাকশনেটেড ওয়েতে, সপ্তাহে 5 দিন করে, 5 সপ্তাহ, 6 সপ্তাহ বা 6.5 বা 7 সপ্তাহ পর্যন্ত দেই। কারণ হলো যে কিছু অ্যাডভান্টেজ আমরা এখান থেকে নেই। একটা হলো যে ক্যান্সার সেলের সাথে সাথে নর্মাল সেলের একটু আগেও আলোচনায় আসছিল যে রেডিয়েশন পাচ্ছে, কিন্তু নর্মাল সেল যেহেতু তাদের ওই রিপেয়ার করার ক্যাপাসিটি আছে, ওই ড্যামেজটা রিপেয়ার করে ফেলছে 24 ঘন্টার আগেই, কিন্তু ক্যান্সার সেল পাচ্ছে না। প্রতিদিন এভাবে দিতে দিতে নর্মাল সেল ঠিকই থাকছে, ক্যান্সার সেলগুলো মিলিয়ে যাচ্ছে, যে কারণে এগুলো থাকছে। তাছাড়া আরও কতগুলো ব্যাপার আছে, এটা আমাদের অনকোলজিস্টের জন্যে, যে আমাদের যে টিউমার যেটা থাকে, যদি বড় টিউমার হয়ে থাকে, রেডিয়েশন কাজ করার সাথে অক্সিজেনের একটা সম্পর্ক আছে। ব্লাড সাপ্লাই এবং অক্সিজেন দুইটা যদি না থাকে, তাহলে রেডিয়েশন আসলে কাজ করে শরীরের ভিতরে গিয়ে কিছু যন্ত্র তৈরি করে, পিস্তল, শেনগান এরকম, এগুলিকে আমরা বলি ফ্রি রেডিক্যাল। যেমন হাইড্রোক্সিল ফ্রি রেডিক্যাল, হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল, সলভেটেড ইলেকট্রন, এগুলো তৈরি করবে। কিন্তু যদি ব্লাড সাপ্লাই না থাকে, তাহলে তো এগুলো তৈরি করতে পারবে না। আচ্ছা। যে কারণে প্রতিদিন যে টিউমারগুলো লাইসিস হচ্ছে, যার ফলে কি ব্লাড ভেসেলগুলো ওই টিউমারের ভিতরে যেগুলো ভিতর দিকে পেনিট্রেট করে, যেটা ব্লাড সাপ্লাই ছিল না, ওগুলো পর্যায়ক্রমে ক্রমে 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 ওদের ওয়েল অক্সিজেনেটেড করে। যে কারণে তো অ্যানক্সিক যদি সেল হয়, অর্থাৎ যেখানে অক্সিজেন সাপ্লাই নেই, ব্লাড সাপ্লাই, টিউমার দিলে সেলগুলো কিন্তু আসলে ওইভাবে ইফেক্টিভ হয় না। কাজে পর্যায়ক্রমে ওদের অক্সিজেনেটেড করছে, ব্লাড সাপ্লাই বাড়াচ্ছি এবং পর্যায়ক্রমে তাদের মারছি, যে কারণে এখানে আসলে রেজাল্ট অনেক ভালো হয়। এই সমস্ত কারণে আমরা একদিনে ট্রিটমেন্ট দেই না, কারণ ওই টিউমার যে ব্লাড সাপ্লাই ওখানে দিলে টিউমার অধিকাংশ ক্ষেত্রে অপচয় হয়। কাজেই এইটা যেন না হয়, পেশেন্টের যেমন পরিশ্রম কাজে লাগে, নর্মাল টিস্যু ক্ষতি কম না হয়, এই কারণে আমরা এইভাবে দিয়ে থাকি আর কি। অর্থাৎ স্যার, আমি যতটুকু বুঝতে পেরেছি যে আমাদের টিউমারটা একটু বড় থাকে, তো ক্যান্সারের যে ব্লাড ভেসেলসগুলো ভিতর পর্যন্ত যেতে পারে না, যেতে না পারার কারণে ক্যান্সার সেলটা আসলে একবারে যদি আমি মারি, তাহলে পুরোপুরিভাবে আমার ক্যান্সারটা আসলে মারা যাবে না, কিছু অংশ রয়ে যাবে, সেখান থেকে আবার ক্যান্সারটা ফিরে আসতে পারে। তো আমাদেরকে এই কারণে ফ্র্যাকশন করে, আমরা বলি এটা ফ্র্যাকশনেটেড থেরাপি, প্রতিদিন অল্প অল্প জি, করে আমরা ক্যান্সার সেলকে মারি, যাতে করে ব্লাডটা ভিতরে ঢুকতে পারে এবং অক্সিজেন পায়, যাতে করে গুলিগুলো করতে পারে রেডিয়েশনের মাধ্যমে, যেটা আপনি জি, বলেছেন ফ্রি জি, রেডিক্যাল, সেগুলো ক্যান্সার সেলগুলোকে মারতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের নর্মাল যে হেলদি সেলগুলো আছে, ওদেরও রিপেয়ার হওয়ার দরকার আছে। আমরা যদি একবারে রেডিয়েশন থেরাপি দেই, তাহলে রিপেয়ার করার সুযোগ থাকবে না, যার কারণে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে নর্মাল সেলগুলো। হুম। স্যার, আমরা পরবর্তী যে কোয়েশ্চেনটা আমরা করতে চাচ্ছি, যেটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে রেডিয়েশনের সাইড ইফেক্টগুলো কী কী? আমরা যাতে জানি, রেডিয়েশন দিয়ে তো ক্যান্সার হয়। ক্যান্সার একটা বড় কারণ হচ্ছে রেডিয়েশন। তো আমরা ক্যান্সার যেটা দিয়ে হচ্ছে, সেটা দিয়ে আবার চিকিৎসা করছি। এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? প্রথমত রেডিয়েশনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেটা সাময়িক স্থায়ীভাবে স্থায়ী হয়, তারপর আবার ঠিক হয়ে যায়। আমরা বলি
যে ইমিডিয়েট বা আর্লি হ্যাজার্ডস যেটা, সেটা হলো যে আমাদের চামড়ার কিছুটা ক্ষতি হয়, একটু ড্রাই ডিসকমিশন বা অর্থাৎ সামান্য পুড়ে যায়, মাঝারি পোড়াও পড়তে পারে, পরে এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তারপরে যেটা হয়, যেটা আমি যেখানে দিছি ওই এলাকার চুলগুলো পড়ে যায়। অন্য জায়গায় কেমোথেরাপি দিলে সারা শরীরে চুল পড়ে, কিন্তু রেডিয়েশনের ক্ষেত্রে আমি যেখানে দেবো শুধুমাত্র ওই এলাকার চুলগুলো পড়ে যায়। তার কারণ হলো চুলের যে গোড়ার যে সেলগুলো আছে, হেয়ার ফলিকুল আমরা বলি, ওগুলো টিউমারের মতো ডিভাইডিং সেল, যে কারণে ওরা এফেক্টেড হয়, যে কারণে চুলের গোড়াটা আলগা হয়, যে কারণে পড়ে যায়। হেয়ার লস হয় কিন্তু শুধুমাত্র ওই জায়গাটাই। এছাড়া আমি যদি মুখ গলায় যদি দিই তাহলে মুখে গলায় ঘা হয়, ঢুক গিলতে কষ্ট হয়। পেটে যদি দেই তাহলে আসলে একটু ডায়রিয়ার মতো হতে পারে। এগুলোই। তারপরে চোখের আশেপাশে যদি একটু ডোজ যায় তাহলে আর্লি হ্যাজার্ডের মধ্যে ক্যাটারাক্ট হতে পারে। তারপরে রক্তের যে প্রভাব কিছুটা পড়ে সেটা হলো যে অ্যানিমিয়া হতে পারে। রক্তের বিভিন্ন সেলগুলো কমে যেতে পারে, বাইসাইটোপেনিয়া, ট্রাইসাইটোপেনিয়া এগুলো হয়ে থাকে, বাট এগুলো টেম্পোরারি। আর ডিলেড হ্যাজার্ড যেটা, যেটা লং টাইমের মধ্যে, তার মধ্যে একটা হলে বললেন যে ক্যান্সার হতে পারে। হ্যাঁ, রেডিয়েশন ইজ ইউজড ফর ট্রিটমেন্ট অফ ক্যান্সার, এবং এই রেডিয়েশন মে অলসো ইনডিউস ক্যান্সার, এতে কোনো সন্দেহ নেই। তবে বিশেষ করে হেড নেক ক্যান্সার বা গলার ক্যান্সার, মুখ গলার ক্যান্সারগুলো, এই ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল এই জন্যই কারণ অধিকাংশে ভালো হয়ে যায় এবং অনেক দিন বাঁচে। ওদের ক্ষেত্রে সাধারণত বলা হয় অ্যারাউন্ড 3 to 5% প্রতি প্রতি বছরে তারা আবার সেকেন্ড টাইম রেডিয়েশন ইনডিউসড ম্যালিগনেন্সিতে আক্রান্ত হতে পারে। সেটা হলো তাদের পার্সেন্টেজ খুব একটা বেশি না। তো এগুলোতে অ্যাভয়েড করার স্কোপ নাই। অনেক কিছু অ্যাচিভ করছি, একটু পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই। আর একটা ক্ষেত্রে আমরা অনেক সময় একটু অবিচার করে থাকি, এটা আমি একটু হাইলাইট করতে চাই। ছোট বাচ্চা যখন ব্রেন টিউমার আক্রান্ত হয়, যেমন মেডুলোব্লাস্টোমা বাচ্চাদের হয়, জি। ব্রেনে রেডিয়েশন দেওয়ার পরে, ছেলেটা হয়তো ক্লাসে ফার্স্ট বয় ছিল। রেডিয়েশন দেওয়ার পরে তার ব্রেনে ব্লাড সাপ্লাই কিছুটা হ্যাম্পার্ড হয়, কিছু সেলে হ্যাম্পার্ড হয়। তার ওই ট্যালেন্সই ওইরকম থাকে না, সে হয়তো ফার্স্ট হতে পারে না। তখন গার্জিয়ান না বুঝে অনেক প্রেশার দেয় যে তুই পড়াশোনা করছিস কেন, তুই উচ্ছন্নে যাচ্ছিস হুম। নাকি। এই আমরা গার্জিয়ান হিসেবে আমাদের জানা উচিত যে ও যে বেঁচে আছে এবং পড়াশোনা করতে পারছে, এটাই যথেষ্ট। ওকে অতিরিক্ত কোনো প্রেশার আমরা যেন কখনোই না দিই। একদমই এটা ঠিক আমাদের বলেছেন। মিডিয়াকে জানানো দরকার, কারণ এগুলো আমরা ফেস করি, এই কারণে বলতেছি যে স্যার ও তো ভালো রেজাল্ট করতেছে না, বলে খবরদার, ও বেঁচে আছে, তো ভালো রেজাল্ট না, অ্যাভারেজ করলেই যথেষ্ট। জি, একদমই ঠিক। তাহলে আপনাদের রেডিয়েশন হচ্ছে কিছু আর্লি ইফেক্ট আছে, মানে যখন রেডিওথেরাপি চলবে তখন কিছু সাইড ইফেক্ট আমরা পেয়ে থাকি এবং সেটা নির্ভর করে যে কোথায় তাকে থেরাপিটা দেওয়া হচ্ছে, অর্থাৎ শরীরের কোন জি। অংশে। যদি গলায় দেওয়া হয় তাহলে একরকম সাইড ইফেক্ট হবে, আর যদি পেটে দেওয়া হয় তখন আপনি যেটা বলেছেন হুম, বমি, লুজ মোশন এগুলো হতে পারে। আর স্কিনের একটা ইফেক্ট আমাদেরকে পেয়েই হুম, থাকি। আম আমাদের অনেকেই বলে আরকি হুম। এটা কি একটা মানে সানবার্ন এর মতো নাকি? যে আমি রেডিয়েশন যখন দিচ্ছি একসময় দেখা যায় যে জায়গাটা কালো হয়ে যাচ্ছে একদম সানবার্ন এর মতো। এটা কি ওরকম কিছু? এই স্কিনের চেঞ্জটা কেন হচ্ছে? সেটা ক্ষেত্রে সানবার্নের মতো একবার পুড়ে যাচ্ছে না। সেটা হলো তার যে সেলগুলো, আমাদের স্কিনের লাইনিং সেলগুলো তো প্রলিফারেটিং সেল। এখন যে সেলগুলো অ্যাফেক্টেড হচ্ছে, প্রথমত কিছু পিগমেন্টেশন হয় রেডিয়েশনের জন্য, একটু কালো হয়ে যায়, সেটা হয়ই। তারপরে যেটা হয় সেটা হলো আবার নতুন সেলগুলো গজানোর পরে ওই জায়গায় যেটা একটু বার্নের মতো হয়েছিল, যদি হালকা যদি হয় তাহলে ওগুলো রিকভার হয়ে যায়। যদি এক্সটেন্সিভ বার্ন হয় সেটা ভিন্ন জিনিস, যেটা আমরা আগে ফেস করতাম। লো এনার্জেটিক মেশিন দিয়ে হাই ডোজ দিতে গেলে পরে স্কিন পুড়ে উঠে পড়ে চলে গেছে, এখন আর সেই জামানায় নাই, ওগুলো চলে গেছে আগেই। তাহলে এখন যে মেশিনগুলো আমরা বলছি, উন্নত মেশিন বলছি আমি স্যার, যেটা লিনার এক্সেলেটর। আগের যে মেশিনগুলো সেটা কোবাল্ট মেশিন। তো কোবাল্ট মেশিনটা স্কিনে বার্নিং বেশি হতো। কিন্তু এখন যে মেশিনগুলো এসেছে ওটা স্কিনকে বার্ন কম করছে। কারণ তাদের এনার্জি অনেক বেশি। তারা একদম সরাসরি ভিতরে যেয়ে ক্যান্সার সেলগুলোকে মারতে পারছে। তো এই যে মেশিন, উন্নত মেশিন কথা বলছি, লিনিয়ার এক্সেলেটর অথবা লাইনাক মেশিন যেটা আমরা বলি। এই লাইনাক মেশিন দিয়ে কি ধরনের টেকনিক আছে? অনেকে জানতে চায় যে ক্যান্সার ট্রিটমেন্টে রেডিয়েশনে অনেক টেকনিকে দেওয়া যায়। এই টেকনিকগুলো কি? যদি খুব সহজ ভাষায় একটু বলতেন। ধন্যবাদ। এখন একটু যে এনার্জেটিক রেডিয়েশন নিয়ে কথা আসলোই, তো কোবাল্টের আগেও কিন্তু আমরা সুপারফিশিয়াল এক্সরে, ডিপ এক্সরে মেশিনের ট্রিটমেন্ট এটা দিয়েছি। অনেক আগে, জি। অনেক সেন্টারে তখন কোবাল্ট মেশিন ছিল না, শুধু ডিপ এক্সরে মেশিন। দেখা গেলো ট্রিটমেন্ট দেওয়ার পরে সামনে পিছনে চামড়া উঠে পড়ে গেছে, তাও টিউমার ভালো হচ্ছে না। কারণটা হলো
যে এই সুপারফিশিয়াল এক্সট্রিমেশন বা ডিপ এক্সট্রিমেশন যেগুলো লো এনার্জেটিক এক্সট্রিমেশন ওগুলো স্কিন পায় 100% ডোজ, একটু জানা দরকার। তারপর দেখা গেলো 10 সেন্টিমিটার ডেপথে গেলে ওখানে দেখা গেলো যে 30 to 40% অফ দ্য ডোজ গিয়ে পৌঁছেছে। তার মানে আমরা ডোজগুলো আগেই স্কিন তার সাবকিউটেনিয়াস টিস্যু খেয়ে ফেলছে, টিউমার কম যাচ্ছে। কাজে আগে কিছুই ছিল না, তো এই মন্দের ভালো এটা ছিল তাই ইউজ করছি। এরপর কোবাল্ট আসলো, কোবাল্ট স্কিনের 0.5 সেন্টিমিটার অর্থাৎ 5 মিলিমিটার ডেপ থেকে ম্যাক্সিমাম ডোজ দেয়। তাহলে কোবাল্টটা সুইটেবল কোথাকার জন্য? যদি চিকে গ্রোথ হয়, খুব লিন অ্যান্ড থিন বডির যদি নেকের মধ্যে হয় তাহলে পর কোবাল্ট এখনও চলে, কিন্তু অন্য কোনো জায়গায় ক্যান্সারের জন্য কোবাল্ট সুইটেবল না। হোয়ারাজ লাইনাক সেটা স্কিনকে দিচ্ছে 20%, চেষ্টা করা হচ্ছে এটা 0% আশেপাশে রাখার জন্য। তার মানে স্কিনে ইনট্যাক্টে থাকছে এবং ডিপ সিটেড টিউমার যেখানে ওখানে 100% ডোজ দিচ্ছে। এই অ্যাডভান্টেজগুলো আমরা লিনাকের মাধ্যমে পাচ্ছি। 3D এবং IMRT যে কথাটা আমরা শুনি, স্পেশালি হেড নেক ক্যান্সারে আমাদেরকে বলা হয় যে IMRT হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। তাহলে এই IMRT এবং 3Dর মধ্যে বেসিক পার্থক্যটা কি? মেশিনের কোনো পার্থক্য আছে নাকি এটা কোনো প্ল্যানিংয়ে কোনো পার্থক্য আছে? এখানে ওই যে মডুলেটেড অর্থাৎ আমি যে প্ল্যান করব, প্ল্যানের সময় কোথায় ক্রিটিক্যাল টার্গেট আছে, কোন দিক থেকে কতটুকু যাবে না যাবে, যে MLC মাল্টিলিপ কোলিমিটার আছে ওই দিয়ে আমরা এগুলো ফিক্স করি যাতে কিনা ক্রিটিক্যাল টার্গেট ওই জায়গাগুলো ফিক্স করতে পারে, যেটা কিনা কনভেনশনাল 3D আর্টিতে করা যায় না, কিন্তু অ্যাডিশনাল এটা করা যায়, যে কারণে নর্মাল টিস্যুকে বেশি স্পেয়ার করা যায় এবং টিউমারের ক্ষেত্রে কোনো ডোজ অর্থাৎ কম্প্রোমাইজ করা হয় না। IMRTতে আমাদের জি, অনেক মোর বেশি প্রিসাইজ। মোর প্রিসাইসলি আমরা দিতে পারছি এবং এটাতে আমাদের সাইড ইফেক্টগুলো অনেক বেশি কম হবে। আর নরমাল টিস্যু স্পেশালি হেড নেকের ক্ষেত্রে জি, জি। প্যারোটিড গ্ল্যান্ড যেটা খুব ইম্পর্টেন্ট, জি, মুখে জি। পানি আসার জন্য যে গ্ল্যান্ডটা সারা আমাদের জীবন মুখ কাজ শুকনো করে থাকে, থাকে, তো সেটাকে আমরা বেশি সেভ করতে পারবো। সেভ করতে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে রেডিয়েশন থেরাপি নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাবো পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য। আমি ডক্টর লুবনা মরিয়ম, দ্য ক্যান্সার কানেক্ট পডকাস্ট থেকে আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।